নমস্কার, আমি শোভাঞ্জন। ইনফোপালস বেঙ্গলে আপনাদের স্বাগত। আমাদের বিশেষ অনুষ্ঠান ভোটের হাওয়া নিয়ে আজ আমরা মুখোমুখি হয়েছি ইনফোপালস বেঙ্গলের এডিটর ইন চিফ শুভজিৎ দাস এবং ইনফোপালস বেঙ্গলের কনসাল্টিং এডিটর জয়ন্ত চক্রবর্তীর সঙ্গে। প্রথমে জয়ন্ত চক্রবর্তীর কাছে জানতে চাইব, এই মুহূর্তে ভোটের হাওয়া কি বুঝছেন 23 তারিখ প্রথম দফা নির্বাচন, তার আগে? দেখো শোভঞ্জন, প্রথমে আমরা বলি যে আমরা গীতাঞ্জলি স্টেডিয়াম থেকে অনুষ্ঠান করছি। গীতাঞ্জলি স্টেডিয়াম সেজে উঠেছে কাউন্টিং এর জন্য, এবং কাউন্টিং স্টেশন হিসেবে গীতাঞ্জলি স্টেডিয়াম যে একটা বিখ্যাত জায়গা হয় সে তোমার জানা আছে, আমাদেরও জানা আছে। তবে এবারের ভোটের হাওয়া যেরকম, তাতে সঠিকভাবে বলা যাবে না যে বিজেপি অথবা তৃণমূল যে কোনো দল আসবে। কারণ আমরা হিসেব করে যদি দেখি তাহলে দেখবো যে তৃণমূল কংগ্রেস গতবার 294টি আসনের মধ্যে 213টি আসন দখল করেছিল এবং 77টি আসন দখল করেছিল বিজেপি। পরে তাদের ইতর বিশেষ হয়। পরবর্তী পর্বে যে ভোটের পরিসংখ্যান পাওয়া যায়, তা দেখা যায় যে তৃণমূল কংগ্রেস 47.94% ভোট পেয়েছে এবং বিজেপি পেয়েছে 38.1% ভোট। লোকসভায় গিয়ে কিন্তু পরিস্থিতিটা সম্পূর্ণ পাল্টে যায়। লোকসভাতে যে পরিস্থিতি হয় তাতে দেখা যায় যে তৃণমূল কংগ্রেস 45-এর বেশি ভোট পেয়েছে এবং বিজেপি 38.83 ভোট পেয়েছে, 38%। অর্থাৎ পরিষ্কার বোঝা যাচ্ছে 7% একটা ক্লিয়ার ডিফারেন্স রয়েছে। এই ক্লিয়ার ডিফারেন্সের মধ্যে 152টি সিটের প্রথম দফার নির্বাচন হবে, 23 এপ্রিল হতে চলেছে। আমরা আজকে আলোচনাতে মোটামুটি 152টি সিট নিয়ে আলোচনা করব এবং প্রথম দফা ভোট নিয়ে আলোচনা করব। আমার মনে হয় যে এই ভোটে উত্তরবঙ্গ থেকে বিজেপি নিঃসন্দেহে একটা লিড পাবে, কিন্তু জঙ্গলমহলে কি হবে তা বলা সবই শক্ত। এবছর বিজেপির যে স্ট্র্যাটেজি, তারা যেভাবে প্রচার করছে, বহু দিন আগে থেকে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী সহ একাধিক নেতৃত্বরা এসছেন। তৃণমূল কিন্তু প্রচারে সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে, সেই জায়গা থেকে কি কোথাও একটা দেখো, ভারসাম্য? একটা কথা বলা যায় যে তৃণমূল কংগ্রেসের মুখ বলতে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় ইদানিংকালে মুখ হয়েছেন, কিন্তু বিজেপি সেইভাবে কোনো মুখ নেই। বিজেপি সেইভাবে কোনো মুখ না থাকার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অমিত শাহের সাহায্য তাদের নিতে হয়েছে। শুভজিৎ রয়েছেন আমাদের সঙ্গে। শুভজিৎ নিশ্চয়ই আমার সঙ্গে একমত হবেন যে নরেন্দ্র মোদী এবং অমিত শাহকে মাঠে নামিয়ে তারা বাজিমাত করতে চেয়েছে বিজেপির সেরকম ভাবে গ্রহণযোগ্য কোনো মুখ নেই বলে। কি মনে হয়? অবশ্যই জয়ন্তদা, এটা আপনি যেটা বললেন একদম সে কথা সহমত। যে বিজেপির মুখ বলতে তারা মনে করছে, কারণ এটা শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা সিংহ বারবার বলছেন যে বিজেপি ভোট করাচ্ছে নরেন্দ্র মোদীকে সামনে রেখে, তারপরে তারা সিদ্ধান্ত নেবে। কারণ অনেকবার তাকে যখন সাংবাদিকরা প্রশ্ন করেছে যে যে আপনাদের মুখ্যমন্ত্রী তাহলে আপনি, বিজেপির মুখ্যমন্ত্রীকে আপনি, বলছে যে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী বলে কাউকে ঠিক করা হয়নি, আমরা ভোট লড়ছি নরেন্দ্র মোদীকে সামনে রেখে। জেতার পরে সমস্ত বিধায়করা বসে ঠিক করবে যে কে দলনেতা হবে এবং একজন বাঙালি সেই হবে দলের, মানে এখানকার মুখ্যমন্ত্রী বাংলার। বিজেপি স্ট্র্যাটেজি যদি আমরা তাকিয়ে দেখি তাহলে দেখবো তারা কোনো সময় মুখ্যমন্ত্রী হিসেবে কাউকে প্রজেক্ট করে ভোট করতে যায় না, এবং এক্ষেত্রে তারা সেই নীতি অবলম্বন করছে। এবং আমরা জানি যে প্রথম দফায় 152টি এবং দ্বিতীয় দফায় 142টি নির্বাচন হবে কেন্দ্রে। সেই 152টি কেন্দ্রে কি হবে আমাদের আজকের উপজীব্য সেই বিষয়টি নেই। শুভঞ্জন, হ্যাঁ, প্রথমে উত্তরবঙ্গের সমস্ত আসন, উত্তরবঙ্গ, মালদা, মুর্শিদাবাদ এবং পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, জঙ্গলমহল, এই যে পুরো দিকটা, এখানে কিন্তু উত্তরবঙ্গেই দেখা যাচ্ছে বিজেপির শক্ত ঘাঁটি, এবং কিছুটা বাঁকুড়ার দিকেও তারা ছিল, জঙ্গলমহলে। এবছর কি জঙ্গলমহলে আলাদা কোনো ফল হতে পারে? বা জঙ্গলমহল এবারে খুবই উল্লেখযোগ্য একটা বিষয়, কারণ জঙ্গলমহলে কুর্মী সম্প্রদায় রয়েছে এবং এই কুর্মী সম্প্রদায়ের ভোট কোন দিকে যাবে বলা খুব কঠিন। কুর্মী সম্প্রদায় তফসিলি জাতির অধিকার পাওয়ার জন্য লড়াই করছে এবং তাদের সেই লড়াইতে দীর্ঘদিন ধরে তারা বলে আসছে যে কুর্মীরা যদি মনে করে কেন্দ্র তাদের বিরোধিতা করছে এবং রাজ্য তাদের সেভাবে সাপোর্ট করছে না, সেই জন্য পঞ্চায়েত নির্বাচন থেকে আরম্ভ করে কুর্মীরা নিজেদের ভোটার সেখানে ভোট কর্মী দিয়েছে এবং ভোট নেতারাও ভোটে প্রার্থী হয়েছে, ভোটে কুর্মী সম্প্রদায়ের লোকেরা। সুতরাং এবারে কুর্মী সম্প্রদায় কি করবে তার উপর জঙ্গলমহলের ভোট অনেকখানি নির্ভর করছে। একদিকে বিজেপির সম্পর্কে তাদের ধারণা যে বিজেপি তাদের কেসটা ঠিকমতো প্লিট করছে না, এবং মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে তাদের ধারণা যে মমতা বন্দ্যোপাধ্যায় তাদের সেই কেসটিকে দিল্লির দরবারে তুলে ধরছেন না। সেই কারণে কুর্মীরা কি করবে তার উপর নির্ভর করছে। এবং আমি আরেকটা জিনিস বলবো যে এবার ভোটের ইস্যুটা কি হবে, এসআইআর নাকি সেই ধর্মের, মানে যেটা আমরা 2021-এও দেখেছি বা 2024-এ লোকসভাতেও যেটা কাজ করছে, ধর্মের ভিত্তিতে ভোটটা দুটো পোলারাইজ হয়ে ভাগ হয়ে ভোটাভুটি হয়েছে।
সেটাই কি রয়ে যাবে, নাকি বাংলা নতুন বাংলার যারা মানুষ বা জনগণ তারা অন্য কিছু ভাবনা বা ইস্যুগুলোকে অন্য, যেমন দুর্নীতি, আমাদের চোখের সামনে দুর্নীতি বা আরো যে রাজ্যে নানান রকম চুরি, নাকি সেক্ষেত্রে তৃণমূলের সুবিধা হয়ে যাবে প্রকল্পগুলো? মানে দেখো, সেটা আপনার কি মনে হয়? জনমুখী প্রকল্প একটা বড় সুবিধা, সে বিষয়ে বলে দেবার কোনো অপেক্ষা রাখে না বিজেপি, যার জন্য তৃণমূলের জুতে পা গলিয়েছে। লক্ষ্মীর ভান্ডারের মধ্যে তারা অন্নপূর্ণার ভান্ডার দেবার কথা বলছে। এবং সত্যি কথা বলতে কি, জনমুখী প্রকল্প, সাংগঠনিক শক্তি তৃণমূলের অসীম। এই জায়গাতে বিজেপি কিন্তু ধাক্কা খাবে, কারণ বিজেপি সব জায়গায় বুথে কর্মীও দিতে পারবে না। এই সাংগঠনিক শক্তি প্রবল হওয়ার জন্য তাদের খানিকটা অ্যাডভান্টেজ থাকবে। কিন্তু আবার বিজেপি দুর্নীতিকে হাতিয়ার করে তারা প্রচার চালাচ্ছে, এবং দুর্নীতি তাদের একটা বড় বিষয়। সব থেকে বড় বিষয় হচ্ছে, এবারে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিজেপি কোনো কথা বলছে না। আমরা যদি তাকিয়ে দেখি তাহলে দেখবো তারা মোটামুটি ভাবে বিজেপি মমতার বিরুদ্ধে কোনো কথা বলছে না। তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে ছেড়ে দিয়ে কথা বলছে, তারা তৃণমূলের দুর্নীতি নিয়ে কথা বলছে, তৃণমূলের অসাম্য নিয়ে কথা বলছে, তৃণমূলের বৈষম্য নিয়ে কথা বলছে, কিন্তু সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কোনো কথা বলছে না। এটা কি মনে হয়? এখানটা আমার মনে হয় মমতা ব্যানার্জি মানে বিজেপি যেটা বলে যে সামগ্রিক রাজ্যে যে পরিস্থিতি হুম। সেটা তুলে ধরতে চাইছে। ব্যক্তি মমতা, ব্যক্তি অভিষেককে নিয়ে তারা বক্তব্য রাখতে চাইছে না, বা তারা সেই বিষয়টাকে তুলে ধরতে চাইছে না, আমার এটা মনে হয়েছে। আর আরেকটা বিষয় যেটা আমি জয়ন্তদার কাছে আমিও জানতে চাইবো, যে জয়ন্তদা, উত্তরবঙ্গে ভোট, কংগ্রেস চিরজীবনী উত্তরবঙ্গে স্ট্রং। আবার যদি আমরা একটু নিচে নেমে আসি, মালদা মুর্শিদাবাদে বামেরাও একশো সময় বড় ভূমিকা রাখতো, বিশেষ করে মুর্শিদাবাদে আমরা দেখেছি বিগত ভোটগুলোতেও রানীনগর, ডোমকল, এরকম বেশ জায়গায় বামেদের ভোট কিন্তু ভালো। এমনকি শেষ লোকসভা ভোটেও কিন্তু মোহাম্মদ সেলিম দাঁড়িয়েছিলেন, সেখানেও তারা অনেকটা ভোট পেয়েছিল। এটা কি মনে হয় কোনো ফল? এবারে যদি পরিস্থিতি হয় তাহলে মোটামুটি ত্রিশঙ্কু একটা অবস্থার সৃষ্টি হতে পারে, এবং ত্রিশঙ্কু অবস্থা যদি সৃষ্টি হয় তাহলে কংগ্রেস এবং বামেরা যে উল্লেখযোগ্য ভূমিকা নেবে সে বিষয়ে বলে দেবার কোনো অপেক্ষা রাখে না। তবে মালদা এবং মুর্শিদাবাদ আনসার দেবে এই বিষয়ে কি হবে। 10টি আসন যদি কংগ্রেস বার করতে পারে মালদা মুর্শিদাবাদ থেকে, তাহলে তারা অন্ততপক্ষে ডিসাইডিং একটা ফ্যাক্টরের জায়গায় যেতে পারে বলে মনে হচ্ছে। এবং বামেরা যদি 3-4টি আসনও পায়, তাহলে তারা সেক্ষেত্রে ডিসাইডিং ফ্যাক্টরের আসনে যাবে। দুটি মিলে প্রায় 15টি আসন হয়ে যাবে, এবং তৃণমূল এবং বিজেপির মধ্যে যে পার্থক্য থাকবে, সেই পার্থক্যে 15টি আসন কিন্তু খুব উল্লেখযোগ্য ভূমিকা নিতে পারে। আর মুর্শিদাবাদ নিয়ে বলবো, শুধু মুর্শিদাবাদ যদি ধরি আমি, আম জনতার পার্টির যে নেতা জেইউপি হুমায়ুন কবির, তার বক্তব্য যে সে একটা বিশাল ভূমিকা রাখবে, মানে সে শুরু থেকে বলার চেষ্টা করছিল, সেটা নিয়ে আপনার কি মনে হয় যে সেটা কি দেখো, হুমায়ুন কবির মিমের সঙ্গে একটা গাঁটছড়া বেঁধেছেন, কিন্তু হুমায়ুন কবির খুব একটা ভালো করতে পারবেন বলে আমার মনে হচ্ছে না। কারণ হুমায়ুন কবিরের বিশ্বাসযোগ্যতার অভাব একটা রয়েছে। তিনি একসময় অধীর চৌধুরীর ছায়াসঙ্গী ছিলেন, পরবর্তী পর্বে তৃণমূল কংগ্রেসে যান, পরবর্তী পর্বে নিজের দল গড়েন, বাবরি মসজিদ করে তিনি হইচই ফেলে দিয়েছেন, কিন্তু তিনি খুব একটা কাজ করতে পারবেন বলে আমার মনে হচ্ছে না। বরং আমার মনে হচ্ছে বামেরা উল্লেখযোগ্য ফল করতে পারে এখানে। বামেরা কিন্তু ধীরে ধীরে শনৈ শনৈ এগোচ্ছে বলে আমার মনে হয়। দুজনের কাছে একটা প্রশ্ন, মালদা এবং মুর্শিদাবাদ যেখানে বামেদের শক্ত ঘাঁটি ছিল, এবং এখন কংগ্রেস তারা লড়ছে, অধীর চৌধুরী, মৌসুম ব্যানার্জি, নূরের মতো মানুষরা এবার ভোটে দাঁড়িয়েছেন, দীর্ঘদিন বাদে অধীর বাবু বিধানসভা নির্বাচনে লড়ছেন। প্রশ্নটা হচ্ছে, বাম এবং কংগ্রেসের জোট না হওয়াতে কি মালদা মুর্শিদাবাদে বাম এবং কংগ্রেস উভয়েরই ফল ভালো হবে, নাকি জোট হলে আরো ফল ভালো হতো? সংযুক্ত মোর্চা বলে একটি গঠন হয়েছিল এর আগের এতে আমরা দেখেছিলাম গত ভোটে, এবং সেই ভোটে তারা একটি ভোট পেয়েছিল, এবং একটি ভোটই তারা পেয়ে বিধানসভায় গেছিল। সেখানে তারা গেছিল নৌসাদ নৌসাদ সেখানে বিধানসভার একমাত্র প্রার্থী ছিল, যে আইএসএফ এবং সংযুক্ত মোর্চার হয়ে লড়েছিল। এবারে সংযুক্ত মোর্চা হচ্ছে না, বাম এবং কংগ্রেসের যদি জোট হতো এবং সেক্ষেত্রে যদি আইএসএফ তাদের সঙ্গে যোগ দিত তাহলে ভালো হতো। কিন্তু কি হতো না হতো তাই নিয়ে ভেবে আমাদের লাভ নেই শুভাঞ্জন, যা হয়েছে সেদিকেই আমাদের নজর রাখতে হবে। বিজেপির শক্তি হচ্ছে ধর্মীয় মেরুকরণ, এবং ধর্মীয় মেরুকরণে তারা হিন্দু ভোট নিজেদের দিকে টানবে। অন্যদিকে মুসলিম ভোট কোন দিকে যাবে সেটা কিন্তু খুব একটা বলা শক্ত। এই জন্য বলা শক্ত যে তারা নন কমিটাল। আমি কিছুদিন আগে ভবানীপুরে গেছিলাম, ভবানীপুরের 77 নম্বর ওয়ার্ডটি আমরা জানি যে মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গ বলে খ্যাত হয়। সেই দুর্গে আমি গিয়েছিলাম, সেই দুর্গে আমি দেখেছি যে সেখানে কিন্তু একটা নন কমিটাল ব্যাপার চলছে, মানুষ বলতে চাইছে না। তোমার কি মনে হয়? না, আমার যেটা মনে হচ্ছে, যেটা শুভাঞ্জন বললো, যে কথাটা আমি যদি ভাগ করে ধরি, যে এখানে কংগ্রেস, বাম, তৃণমূল, মুসলিম ভোট যে 30% ভোট আমাদের রাজ্যে মুসলিম ভোট রয়েছে, যার বেশি অধিকাংশটাই, যেমন মুর্শিদাবাদ যদি ধরি, মুর্শিদাবাদে কিন্তু 70% মুসলিম ভোট, সেই ভোটটা কিন্তু ভাগ হবার চান্স এই তিনটে দলের মধ্যে। আর বিজেপির এখানে একটা
সুবিধা, বিজেপি হিন্দু ভোটটা কিন্তু ভাগ হবে না হয়তো সেরকম ভাবে, কিছুটা হয়তো প্রকল্পের ভিত্তিতে চলে যাবে হয়তো ইয়েদের কাছে, তৃণমূলের কাছে, কিন্তু যেহেতু তারা শাসক দল, এছাড়া পুরো ভোটটাই তাদের কাছে অ্যাকুমুলেশন হওয়ার একটা chance। প্রতিষ্ঠান বিরোধীদের হওয়া কি চলবে না? একদম, সেটা তো চলছেই, আমরা এটা বুঝতে পারছি চলছে। এবং যেটা সুরঞ্জন বললো যে কংগ্রেস আর বামেদের জোট না হওয়াটা কি ভালো নাকি হলে ভালো হতো, আমি বলবো জোট হয়ে ভালো ফল তারা করতে পারেনি। যদিও 16-তে লড়াই করেছে, কিছুটা ফল দেখেছিল, আবার 21-এ গিয়ে কেন আমি বললাম ভোটে ইস্যু কি হবে, যদি ধর্মের ইস্যুতে হয় তাহলে বামের জোট হওয়া না হওয়া কিছু আলাদা করে ফারাক পড়বে না। আর এরকমও মনে মনে হয় বামেদের ভিতরকার খবর, বামেদের সংগঠনের মধ্যে কিছু লোক কিন্তু কংগ্রেসকে মেনে নিতে পারেনি। আবার কংগ্রেসেরও এই ব্যাপারটা হয়েছে, কারণ একসময় বাম কংগ্রেস বিরোধী ছিল, একটা বড় লড়াইয়ের একটা ইতিহাস আছে পশ্চিমবাংলার। সেই জায়গাটা যদি মনে রাখা হয়, এটা কিন্তু অনেক সময় বুমেরাংও হতে পারে। এই যে জোট না হওয়াটা কিন্তু ভালোর দিকেও যেতে পারে দুটো দলের জন্য, হয়তো একা একা দাঁড়িয়ে তারা সিট পেতে পারে, যেটা হয়তো তারা 21-এ পেতে পারেনি, সেটা কিন্তু পাওয়ার একটা সুযোগ হতে পারে। দেখো শুভজিৎ এবং শুভাঞ্জন, একটা কথা আমি তোমায় বলি, সেটা হচ্ছে যে বামেদের বিশ্বাসযোগ্যতার একটা অভাব দীর্ঘদিন ধরে আমরা দেখছি, এবং বামেদের মানুষ আর বিশ্বাস করে না। কিন্তু এবারে তরুণ তুর্কিরা আসরে নেমেছেন এবং তাদের মধ্যে যারা রয়েছেন পক্ষকেশ বৃদ্ধরা অনেকটাই অস্তমিত হয়ে গেছেন। সুতরাং এক্ষেত্রে একটা কাজ যে হবে না তা বলা শক্ত। বামেরা অবশ্যই খানিকটা সুবিধা পেতে পারে, তবে কংগ্রেস এবং বাম ভোট হবার পর কি সমীকরণ হবে তা কেউ জানে না। সুতরাং আগে থেকে আগাম কিছু বলে লাভ নেই। শুভাঞ্জন, আমার মনে হয় ভোট হবার পরই সমীকরণগুলো পাল্টাবে। নিজের ফাইন্যান্সিয়াল বিজনেস শুরু করতে চান? ভারতের টপ ব্যাংকিং ও ফাইন্যান্স সেক্টরের সঙ্গে পার্টনার হওয়ার সুযোগ এখন আপনার হাতের মুঠোয়। লো রিফান্ডেবল ইনভেস্টমেন্ট, হাই প্রফিট, ওয়াইড প্রোডাক্ট রেঞ্জ, সাথে ফুল অ্যান্ড টু অ্যান্ড সাপোর্ট। সময় কিন্তু সীমিত, এখনই যোগাযোগ করুন 7003571225-এ। লিমিটেড অফার, আজই অ্যাপ্লাই করুন। স্টার্ট ইউর ওন ফাইন্যান্সিয়াল বিজনেস টুডে। জয়ন্তদা, একটা প্রশ্ন, এই বছরের নির্বাচন 2026-এর সিআইএসএফ, সিআরপিএফ, বিএসএফ, আইটিবিপি থেকে শুরু করে কেন্দ্রীয় সরকারের সমস্ত যে সংস্থাগুলোকে নামানো হয়েছে শুধুমাত্র রাজ্যের নির্বাচনের জন্য। পশ্চিমবঙ্গের 2026-এর নির্বাচন, এটা কি যুদ্ধ না নির্বাচন? দেখো, যুদ্ধ বা নির্বাচন আমি বলবো না, আমি বলবো যে আজকে যখন আমরা গীতাঞ্জলি স্টেডিয়ামে প্রবেশ করছিলাম তখন সিআইএসএফ এর এক জওয়ান আমাদের জিজ্ঞেস করলেন যে কেন আমরা যাচ্ছি। তাকে যখন ব্যাপারটা বুঝিয়ে বললাম, তিনি বললেন এখানে কাউন্টিং সেন্টার, আপনারা কি এই কাজটি করতে পারেন? আমি তখন বললাম যে হ্যাঁ, আমরা করতে পারি, কারণ আমাদের সংবাদ মাধ্যমের স্বাধীনতা রয়েছে। তারা তখন সেটা মেনে নিলেন। তুমি যে কথাটা বলছো যে ইন্দো টিবেটিয়ান বর্ডার পুলিশ এবং সমস্ত বাহিনী নিয়ে আজকে কেন্দ্রীয় বাহিনী, আধাসামরিক বাহিনী নেমেছে, এটা সত্যি কথা। এবারে রিগিং, জালিয়াতি, ভোট লুট ইত্যাদি ব্যাপারগুলো কম দেখা যাবে, আমার তাই মনে হয়। শুভজিৎ, কি মনে হয়? আমার যেটা মনে হচ্ছে জানতোদা, এটা পশ্চিমবাংলার জন্য একদিকে যেমন খারাপ যে কেন এত সিআরপিএফ, এত সিআইএসএফ লাগছে মানে ভোট করানোর জন্য, পশ্চিমবঙ্গের কি অবস্থা এতই খারাপ। কিন্তু এটাও তো আমরা দেখেছি বিগত ভোটগুলোতে, তো খুব ভালো দৃশ্য আমাদের কাছে নেই। আমরা তো দেখতে পেয়েছি যে মানুষ কিরম ভাবে ভোট দিতে গিয়ে তার দেখেছে তার ভোট হয়ে গেছে, এরকম অভিজ্ঞতা পশ্চিমবঙ্গ face করেছে। ঠিক। যদিও এটা বাম জমানা থেকে চলছে বা কংগ্রেস আমল থেকে চলছে, সেটা বিষয় না যে শুধুমাত্র তৃণমূল আমলেই হয়েছে, এটা লাগাতার চলেছে। চলে সেই ভোট জায়গায় লুটের ব্যাপারটা প্রত্যেকবারই প্রত্যেকবারই চলছে। চলছে। হ্যাঁ। সেখানে যদি নির্বাচন কমিশন এটা সুনিশ্চিত করতে পারে যে মানুষ তার নিজের ভোট দিতে পারবে, সেটা তো গণতন্ত্রের জন্য ভালো, এটা হওয়া উচিত। এবং জম্মু কাশ্মীর পুলিশ যে ধরনের সাজোয়া গাড়ি ব্যবহার করে জঙ্গি দমনের ক্ষেত্রে, সেই সাজোয়া গাড়ি টহল দিচ্ছে কলকাতার বুকে। এটাই দুঃখের বিষয়। এটা দুঃখের বিষয়, এটা বিজ্ঞাপন কলকাতার জন্য খুব ভালো নয়। কিন্তু ভোটের আবহে এই ধরনের ঘটনা কিন্তু খুব স্বাভাবিকও নয়, কারণ পশ্চিমবঙ্গের একটা রেওয়াজ রয়ে গেছে, এখানে ভোট লুট হয়, এখানে রিগিং হয়, এখানে ভোট জালিয়াতি হয়, যেটার কথা শুভজিৎ একটু আগে বলেছি। কংগ্রেস আমল এবং বাম আমল সব আমলেই হয়েছে, তৃণমূলকে এর জন্য দোষী করা যায় না। সব আমলেই হয়েছে, সব আমলেই হয়ে এই জিনিসটা হয়েছে। এই যে প্রশ্নটা, যে মানুষ যাতে নিজের ভোট দিতে পারে, সেই ভোটাধিকার প্রয়োগ যাতে করতে পারে, কেন্দ্রীয় সংস্থাগুলোকে নামানো হয়েছে, বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। সুপ্রিম কোর্ট একটা রায় দিয়েছে 48 ঘন্টা আগে অ্যাডজুডিকেশনে যাদের নাম আছে তাদের নাম নথিভুক্ত হলে তারা ভোট দিতে পারবেন। শুভজিৎ বাবু, আপনার কাছে আমার একটা প্রশ্ন, এই বিষয়টা কি সাধারণ মানুষের কাছে খুব ক্লিয়ার হবে, মানে বোধগম্য হবে? 48 ঘন্টা আগে একটা মানুষ দেখবে তার নাম আছে, সে তো আপনার ভোট দিতে যাবে, এই বিষয়টা কি খুব সহজ পদ্ধতি? এটা শুধু এই নির্দেশটা আসার জন্য নয়, আমার মনে হয় এসআইআর বিষয়টাই আরো অনেক বেশি, যদিও এটা আমাদের বলা উচিত নয়, কেন
দেশের সর্বোচ্চ যারা নির্বাচন কমিশন তারা বিষয়টাকে দেখাশোনা করেছে। কিন্তু আমার কাছে কেন জানি মনে হয়েছে বিষয়টি কেমন একটা গোলমিলের মানে ব্যাপারটা ঠিক পরিষ্কার হয়নি। এখন এই যে নির্দেশটা কি করে একটা মানুষ জানতে পারবে? আদেরকে তো অনেক এমন আমাদের কলকাতা শহর তো সব জায়গাটা নয়, পশ্চিমবাংলার কিছু প্রত্যন্ত গ্রাম রয়েছে, সেখানের মানুষ তো জানতেই পারবে না তার আদৌ ভোটে নাম উঠেছে কিনা, যদি না গিয়ে প্রত্যেকটা বিএলএ বা যারা ওই বুথ লেভেল কাজ করছে প্রত্যেকটা পার্টি তারা গিয়ে তার নামটা বলে। এবার তো পার্টির জন্য সুবিধা হবে, হয়তো নামটা থাকা সত্ত্বেও চেপে দিতে পারে যদি সে বুঝতে পারে যে তার ভোটার নয়। একদম তাই। এই এবং ঘটনা কিন্তু 21 ঘটবে। তারিখ এবং 27 তারিখ দুটি তারিখ ধরা হয়েছে। 23 তারিখে প্রথম দফার নির্বাচন এবং দ্বিতীয় দফার নির্বাচন 29 তারিখ। তার আগে এসআইআর প্রক্রিয়া সম্পূর্ণ করার জন্য যাদের নাম নেই তাদের নাম উঠতে পারে। 21 এপ্রিল এবং 27 এপ্রিল যে লিস্ট বেরোবে সেই লিস্টই চূড়ান্ত হবে। শুভাঞ্জন যে কথা বলছিলে হ্যাঁ, যে এই বিষয়টি কি খুব একটা সাধারণ মানুষের কাছে বোধগম্য হবে যে 21 তারিখ বা 27 তারিখ কার নাম উঠলো আর কার নাম উঠলো না? একদমই তাই। মানে এটাই যেটা সব থেকে বড় প্রশ্ন। অনেক প্রত্যন্ত অঞ্চলে ভোট, পাহাড়ে ভোট আছে, কালিম্পং, কার্শিয়াং, দার্জিলিং এর বিভিন্ন প্রত্যন্ত এলাকায় ভোট হবে। এবং এবছর কিন্তু বিএলওদের বাড়ি বাড়ি গিয়ে ভোটার স্লিপ বিলি করতে হবে, এটা কিন্তু ইলেকশন কমিশনের নির্দেশ। সেটা কি মানে খুব সহজ পদ্ধতি হবে দেখো, বিষয়টা? পদ্ধতিটা খুব কঠিন হবে, তবে একটা কথা বলতে পারি, তৃণমূল কংগ্রেস কিছু বাড়তি সুবিধা পাবে। অ্যাডভান্সে তৃণমূল কংগ্রেস, কারণ যারা বাতিল হয়েছে অ্যাপ্রিহেন্ড করা হচ্ছে তারা সবাই তৃণমূলেরই লোক। এবং তৃণমূলের লোকরা যদি 21 তারিখ 27 তারিখে ভোটাধিকার পায় তবে ভোটের চিত্রটি আবার যে পাল্টে যেতে পারে সে বিষয়ে বলে দেবার কোনো অপেক্ষা রাখে না। তবে বিষয়টি লক্ষ্য রাখতে হবে কারা ভোটার তালিকায় জায়গা পেলেন এবং কারা পেলেন না সেই দিকে। একদমই তাই। আমরা ফিরবো বিজ্ঞাপন বিরতির পরে। আমরা আবার আলোচনা করব ভোট কেন্দ্রগুলো ধরে এবং এই প্রথম দফা নির্বাচনে বিশেষ বিশেষ নজর কাড়া কেন্দ্র নিয়ে আমরা আলোচনায় ফিরবো। দেখতে থাকুন ইনফোপালস বেঙ্গল। নিজের ফাইন্যান্সিয়াল বিজনেস শুরু করতে চান? ভারতের টপ ব্যাংকিং ও ফাইন্যান্স সেক্টরের সঙ্গে পার্টনার হওয়ার সুযোগ এখন আপনার হাতের মুঠোয়। লো রিফান্ডেবল ইনভেস্টমেন্ট, হাই প্রফিট, ওয়াইড প্রোডাক্ট রেঞ্জ, সাথে ফুল অ্যান্ড টু অ্যান্ড সাপোর্ট। সময় কিন্তু সীমিত। এখনই যোগাযোগ করুন 7003571225 এ। লিমিটেড অফার, আজই অ্যাপ্লাই করুন। স্টার্ট ইউর ওন ফাইন্যান্সিয়াল বিজনেস টুডে। নমস্কার, ফিরলাম বিরতির পরে। এবার আমরা আলোচনা করব যে নজর কাড়া কেন্দ্রগুলো আছে প্রথম দফা নির্বাচনে। পাহাড়ের সমস্ত এলাকা, উত্তরবঙ্গ, মালদা, মুর্শিদাবাদ এবং পশ্চিম বর্ধমান, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর। আপাতত এটা প্রথমেই প্রশ্ন করবো জয়ন্তদার কাছে। জয়ন্তদা, নজর কাড়া কেন্দ্র কি কি হতে পারে প্রথম দফা নির্বাচনে? দেখো, এবারে নজর কাড়া কেন্দ্র হচ্ছে নন্দীগ্রাম পূর্ব মেদিনীপুরের, ঝাড়গ্রামের কোচবিহার কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের সঙ্গে তৃণমূলের জগদীশ চন্দ্র বর্মার লড়াই, শালবনী, পুরুলিয়া, বলরামপুর, শিলিগুড়ি, ডাবগ্রাম ও ফুলবাড়ি, কোচবিহার দক্ষিণ, কোচবিহার উত্তর এবং কালিম্পং, এগুলি সবই নজর কাড়া কেন্দ্র। তবে এবারের ভোটে একটা উল্লেখযোগ্য বিষয় হচ্ছে মতুয়া সম্প্রদায়ের ভোট কোন দিকে যাবে তা বলা শক্ত। মতুয়া সম্প্রদায় এবার ভোট কোন দিকে দেবে সেটা বলা শক্ত বলে আমরা অনুমান করছি, এবং সেই অনুমানকে করার ফলে আমরা বুঝতে পারছি যে জনজাতির ভোট কোন দিকে যাবে তার উপর অনেকখানি নির্ভর করবে জঙ্গলমহলের ভাগ্য। শুভজিৎ বাবু, আপনার কাছে একটা প্রশ্ন। নন্দীগ্রাম আছে এর মধ্যে, শিলিগুড়ির বিভিন্ন জায়গায়, উত্তরবঙ্গের বিভিন্ন আসন আছে। উত্তরবঙ্গের বিভিন্ন আসনে সেখানে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে বিজেপি এগিয়ে ছিল, বিজেপি জিতেছিল। দু একটা ক্ষেত্রে যখন আবার উপনির্বাচন হয় সেক্ষেত্রে আবার তৃণমূল জেতে। এবছর এই যে উত্তরবঙ্গের আসনগুলোর ক্ষেত্রে বিজেপি কি অ্যাডভান্টেজে থাকবে? এটা বলাই যায় যে বিজেপি কিছুটা অ্যাডভান্টেজে থাকবে, এবং আমার মনে হয় কোনো কোনো জায়গায় এরমও হবে বিজেপি কংগ্রেস কিন্তু সরাসরি লড়াই হবে উত্তরবঙ্গের কিছু আসন। এই আসনগুলোতে হয়তো সরাসরি বিজেপি এক, দুই হয়তো কংগ্রেস, বা কোথাও কংগ্রেস এক বিজেপি দুই, এরকম হয়ে যাবে। তৃণমূল কিন্তু অনেকটা পিছনে আসবে উত্তরবঙ্গের ক্ষেত্রে, কেন সেইভাবে কংগ্রেসও কিন্তু কিছুটা তাদের শক্তি বাড়িয়েছে, এবং মানুষের যে যেটা জয়ন্তদাও বলছিলেন যে অ্যান্টি কনভেন্স যে হাওয়াটা ইনকামবেন্সি ফ্যাক্টর যেটা থাকে, সেটা কিন্তু কাজে লাগবে। মানে এটা কিন্তু কাজে লাগবে, যেটা দক্ষিণবঙ্গে অতটা না। কারণ সংগঠনের দিক দিয়েও যদি দেখা যায় তৃণমূল উত্তরবঙ্গে যত না স্ট্রং, দক্ষিণবঙ্গে তত বেশি স্ট্রং সংগঠনের দিক। জয়ন্তদা, যে আপনি যেটা বললেন অ্যান্টি ইনকামবেন্সি ফ্যাক্টর, সুবিধা নেবে বিজেপি বেশি। দেখো, এবারে যে ভোট হচ্ছে সেই ভোটে মোটামুটি ভাবে আমরা দেখতে পাচ্ছি তৃণমূল কংগ্রেস মহিলা ভোটারদের টার্গেট করছে। লক্ষ্মীর ভান্ডার এবং অন্যান্য যে জনসেবামূলক প্রকল্পগুলি তারা দিয়েছে সেইগুলি কেন্দ্র করে, এবং সংখ্যালঘু ভোট তাদের টার্গেটে একটা বড় বিষয় হয়ে থাকবে। বিজেপির টার্গেট কিন্তু সম্পূর্ণ অন্য, তারা জনজাতির ভোটের উপর নির্ভর করছে।
কিন্তু কুর্মী সম্প্রদায় কাদের ভোট দেবে তার উপর নির্ভর করছে এবারে জঙ্গলমহলের ভোট, এবং জঙ্গলমহলের ভোটে কুর্মীদের ভোটটা সব থেকে উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করবে বলে আমার মনে হয়, এবং এক্ষেত্রে কুর্মীরা কাকে ভোট দেবে তার উপর নির্ভর করবে সমস্ত বিষয়টি। এবার দীর্ঘদিন বাদে প্রায় মানে লোকসভার দীর্ঘদিনের সাংসদ অধীর রঞ্জন চৌধুরী বহরমপুর থেকে দীর্ঘদিন বাদে আবার বিধানসভায় লড়ছেন। অধীর বাবুর নিজের জায়গা, অধীর গড় বলা হয় বহরমপুরকে, সেখানে কিন্তু উনি শেষ লোকসভা নির্বাচনে পরাজিত হয়েছিলেন, অত্যন্ত ব্যথিত হয়েছিলেন পরাজয়ের পরে। আবার উনি বিধানসভা দেখো, নির্বাচন, লোকসভা নির্বাচনে যাই হোক না কেন এবারে কংগ্রেসের অধীর চৌধুরীর সিট পাওয়া প্রায় নিশ্চিত আমরা বলতে পারি, কারণ তার বিপক্ষে যে প্রার্থীরা রয়েছেন তাদের তিনি ঝড়ে উড়িয়ে দেবেন। এবং অধীর রঞ্জন চৌধুরী, যেমনটা তুমি বললে, এলাকার রবিনহুড বলে পরিচিত, এবং অধীর রঞ্জন চৌধুরী সেই ডেন্ট কিন্তু এখনো পর্যন্ত অক্ষুণ্ণ রয়েছে। আমার মনে হয় অধীর রঞ্জন চৌধুরী এবার তার প্রতিদ্বন্দ্বীদের হারিয়ে দেবেন এবং তারা এগিয়ে যাবেন সামনের দিকে। এবার প্রশ্নটা হচ্ছে শুভজিৎ বাবু, মালদা খুব গুরুত্বপূর্ণ কংগ্রেসের এক সময়ের গড় গনি খান চৌধুরীর মালদা, সেই মালদায় এবার কিন্তু কংগ্রেসে মৌসুম বেনজির নূর, যিনি তৃণমূল থেকে এসছেন, এবং একাধিক আসন বিশেষজ্ঞরা মনে করছে মালদায় এবং মুর্শিদাবাদ এই দুটো কেন্দ্রেই, মানে দুটো জেলাতেই কিন্তু কংগ্রেসের ফল ভালো হবে। মালদাটা কি হিসাবে ভাবছেন, মানে কতটা এগিয়ে রাখবেন কংগ্রেস? আমি এই বিষয়ে একটা জিনিসই বলবো যে মালদাতেই কংগ্রেসের চান্স বেশি। কংগ্রেস যদি 5টা 6টা, যেটা যতটা বলুন, যদি 10টা সিট পায়, তার কিন্তু অধিকাংশই পাবে মালদা থেকে, মানে 7-8টা পাওয়ার চান্স মালদাতে। এবং উত্তরবঙ্গের ছড়িয়ে ছিটিয়ে, মালদা বাদ দিয়ে যদি দেখি রায়গঞ্জ, মানে এরকম সিটগুলোতেই তারা টার্গেট করবে। মুর্শিদাবাদে তুলনামূলকভাবে কংগ্রেস যতটা সিট পাওয়ার চান্স তার থেকে বেশি পাবে মালদা। এবং মৌসুম বেনজির নূর, যেহেতু নামটা তুমি বললে, মৌসুম বেনজির নূরের চান্স বেশি থাকবে জেতার, মানে তার জয় প্রায় নিশ্চিত সেই আসন থেকে। জয়ন্তদা, একটা প্রশ্ন, এই যে গনি খানের ম্যাজিক এখন কি অনেকটা ফিকে? দেখো, গনি খানের ম্যাজিক ফিকে কিনা আমি বলতে পারবো না, তবে মৌসুম বেনজির নূরের জয় প্রায় নিশ্চিত বলতে পারি আমি মালদায়। তার কারণ মালদা যে আসন থেকে তিনি লড়ছেন সেই আসনে তাদের একটা গড় রয়েছে, তাদের একটা দল দখল রয়েছে, সেই দখল থেকে তারা কাজে লাগাতে পারবেন। এবং মৌসুম বেনজির নূর কংগ্রেস থেকে চলে আসার পর তৃণমূলে চলে যাবেন না সে কথা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি না। নিজের ফাইন্যান্সিয়াল বিজনেস শুরু করতে চান? ভারতের টপ ব্যাংকিং ও ফাইন্যান্স সেক্টরের সঙ্গে পার্টনার হওয়ার সুযোগ এখন আপনার হাতের মুঠোয়। লো রিফান্ডেবল ইনভেস্টমেন্ট, হাই প্রফিট, ওয়াইড প্রোডাক্ট রেঞ্জ, সাথে ফুল অ্যান্ড টু অ্যান্ড সাপোর্ট। সময় কিন্তু সীমিত, এখনই যোগাযোগ করুন 7003571225 এ। লিমিটেড অফার, আজই অ্যাপ্লাই করুন। স্টার্ট ইউর ওন ফাইন্যান্সিয়াল বিজনেস টুডে। এবার প্রশ্ন, সব থেকে হাই ভোল্টেজ কেন্দ্র যেটা প্রথম দফায় আছে সেটা নন্দীগ্রাম। নন্দীগ্রাম এক সময় মমতা বন্দ্যোপাধ্যায় পরাজিত হয়েছিলেন, তারপরে ভবানীপুর থেকে আবার তিনি যেতেন। এবছর কিন্তু নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী আছেন, সঙ্গে উনি আরো একটি কেন্দ্রে প্রার্থী হয়েছেন। এই নন্দীগ্রাম নিয়ে সাধারণ মানুষের মধ্যে উন্মাদনা চরমে। আপনি দেখো, নন্দীগ্রাম অত্যন্ত নজর করা কেন্দ্র। নন্দীগ্রামের কেন্দ্রের মধ্যে রয়েছে পবিত্র কর, যিনি শুভেন্দুর আত্মসহায়ক এতদিন পর্যন্ত ছিলেন, তিনি প্রার্থী হয়েছেন পবিত্র কর, এবং শুভেন্দু অধিকারীর সঙ্গে তার লড়াই চলবে। এবং সেই লড়াইয়ে শুভেন্দু অধিকারী কিন্তু অ্যাডভান্টেজ রয়েছেন। আমি বলবো শুভেন্দু অধিকারী অ্যাডভান্টেজ, শুভেন্দু অধিকারী এই কারণে যে পবিত্র কর প্রার্থী হিসেবে সেরকম ডাকাবুকো নন, এবং ওই অঞ্চলে নন্দীগ্রামে শুভেন্দুর প্রভাব অসীম, তা আমরা মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনের সময় দেখেছিলাম। শুভজিৎ বাবু, এই প্রশ্নটাই করব, নন্দীগ্রামে কি বামেরা কোনো প্রভাব ফেলতে পারবে? একসময় কিন্তু সিপিআই সেখানে ছিল দীর্ঘদিন, মোহাম্মদ ইলিয়াস সেখানকার বিধায়ক, তারপরে পালা বদলের পরে তাদেরও অবস্থান পরিবর্তন হয়। এবছর কিন্তু সিপিআইএম আবার প্রার্থী দিয়েছে ওখানে, বামেদের কি কোনো প্রভাব হবে নন্দীগ্রামে? সেরকম ভাবে আমার মনে হয় না নন্দীগ্রাম কেন্দ্রের জন্য আলাদা করে হবে। বামেরা হয়তো কিছু বিক্ষিপ্ত জায়গায় তাদের জায়গা দেখাবে, নন্দীগ্রামে যেটা বললেন জয়ন্তদা, আমিও সেটাতেই সহমত যাব। শুভেন্দু অধিকারীর জন্য অনায়াসে বেরিয়ে যাবে আসলে। নিজের ফাইন্যান্সিয়াল বিজনেস শুরু করতে চান? ভারতের টপ ব্যাংকিং ও ফাইন্যান্স সেক্টরের সঙ্গে পার্টনার হওয়ার সুযোগ এখন আপনার হাতের মুঠোয়। লো রিফান্ডেবল ইনভেস্টমেন্ট, হাই প্রফিট, ওয়াইড প্রোডাক্ট রেঞ্জ, সাথে ফুল অ্যান্ড টু অ্যান্ড সাপোর্ট। সময় কিন্তু সীমিত, এখনই যোগাযোগ করুন 7003571225 এ। লিমিটেড অফার, আজই অ্যাপ্লাই করুন। স্টার্ট ইউর ওন ফাইন্যান্সিয়াল বিজনেস টুডে। এবার শেষ প্রশ্ন, একেবারে শেষ দিকে চলে এসেছি আমরা আলোচনার।
শেষ প্রশ্ন, 152টি বিধানসভায় নির্বাচন, প্রথম দফায় 23 তারিখ। 152টার মধ্যে প্রথম প্রশ্ন করব জয়ন্তদাকে, কটা আসন কার ঝুলিতে যেতে পারে সংক্ষেপে? ইনফোপালস বেঙ্গলের দর্শকদের জন্য আমি প্রথমেই যে কথাটি বলবো সেটি হচ্ছে 152টি আসনের জয় পরাজয় নিষ্পত্তি হবে সেদিন, অর্থাৎ 23 তারিখ। 23 তারিখ কি হতে পারে তা ভবিষ্যৎ বলবে, তবে আমাদের প্রেডিকশন অনুযায়ী আমরা বলতে পারি যে বিজেপি উত্তরবঙ্গে তাদের প্রাধান্য অক্ষুণ্ণ রাখবে এবং বিজেপি উত্তরবঙ্গ থেকে ভালো আসন পাবে। কিন্তু দক্ষিণবঙ্গে অর্থাৎ জঙ্গলমহলে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির হাড্ডাহাড্ডি লড়াই হবে এবং সবকিছু মিলে বিজেপি এবং তৃণমূল কংগ্রেস হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্যে যাবে। বাম এবং কংগ্রেস কত আসন পাবে সেটা পরবর্তী পর্বে আমরা জানাতে পারবো। শুভজিৎ বাবু, এই প্রশ্নটাই, 152টির মধ্যে বিজেপি কি এক্ষেত্রেই তাদের আসনটা বাড়িয়ে রাখবে? হ্যাঁ, এটা বলাই বাহুল্য। বিজেপি, আমার ধারণা বিজেপি হয়তো গতবারের যে 21-এর যে 77, এই 77টা হয়তো এখান থেকেই নিয়ে নিতে পারে, যদি তারা তাদের যেভাবে তারা প্রচার করেছে, যারা যেভাবে এগাচ্ছে সেই সুযোগটা কিন্তু তাদের এখানে থাকছে। 70 থেকে 80টা সিট কিন্তু বিজেপির এখানে পেয়ে যাওয়া উচিত 152-এর মধ্যে। এবং তৃণমূলও খুব যদি খারাপ না হয় অন্তত 60-70-এর ঘরে তারাও পাবে। এবং বাকি যেটা পড়ে থাকছে সেটা তো কংগ্রেস 7টা, 6টা, 7টা কি 8টা, আর বামেদের হলে একটা কি দুটো, এই আসা উচিত। 152-এর মোটামুটি একটা এরকমই ফিগার আসা উচিত। আমি আবারও বলছি যে এবারের ভোট কিন্তু মনে হয় যেটা আমরা দেখতে পাচ্ছি, হাড্ডাহাড্ডি লড়াই হবে সমস্ত দলের মধ্যে, যার প্রভাব কিন্তু আমরা 23 তারিখের ভোটেই পাবো। এবং সত্যি কথা বলতে কি, শোভাঞ্জন এবং শুভজিৎ দুজনকে আমি একটা কথা বলবো, এবারের ভোটে বিজেপি আর তৃণমূল কে ক্ষমতায় আসবে তার কথা বলার সময় এখনো আসেনি। যদিও 152টি আসনে যে ভোট হবে 23 তারিখে, তাতে অধিকাংশ ডিসাইডেড হয়ে যাবে এবং ডিসাইডিং ফ্যাক্টর হিসেবে প্রথম দফার নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। সেই কথা জানিয়ে আমি শুভাঞ্জনকে ওভার টু শুভাঞ্জন। হ্যাঁ, আমরা আলোচনা করলাম ভোটের হাওয়ায় প্রথম দফার নির্বাচনে আমরা কিভাবে, মানে কতটা ফল কাদের পক্ষে কাদের ঝুলিতে যাবে আমরা সেটা দেখলাম। সেখানে বিজেপি তৃণমূল যেমন আছে, সেরকম কিন্তু ডিসাইডেড ফ্যাক্টর, এক্স ফ্যাক্টর হতে পারে বাম এবং কংগ্রেস। আমরা আবার ফিরবো পরবর্তী কোনো অনুষ্ঠানে। আপনারা দেখতে থাকুন ইনফোপালস বেঙ্গল। সবাইকে ধন্যবাদ। আপনারা দেখছেন ইনফোপালস বেঙ্গল, সত্যের স্পন্দন, বাংলার কণ্ঠ।